কি উৎসব 2016 এর সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই, যিনি আমার যেটি কর্মক্ষেত্র বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উনি পাশ করেছেন, ডক্টর মোহাম্মদ রেজাউল করিম মিয়া। আজকের এই টার্কি উৎসবের সম্মানিত উদ্যোক্তা বিদ্যুৎসাহী খামারি ভাই, সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের খামারিবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সম্মানিত বন্ধুগণ, আসলে আমি কোথা থেকে শুরু করব অনেকটা খেয়ে হারিয়ে ফেলেছি। এতক্ষণ যাবৎ যে বক্তব্যগুলো শুনলাম, কিছু আমাদের খামারি ভাই তাদের সাফল্য গাথার, তাদের কিছু ড্রব্যাকস থেকে কিভাবে খামার সফল পর্যায়ে নিয়ে আসছেন সে কথাগুলি শুনলাম। আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর রেজাউল করিম মিয়া দীর্ঘ সময় উনি অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য দিয়েছেন। আমি মনে করি যে আজকের যদি আমি এখন বক্তব্য না দেই তাহলে তারপরেও আজকের এই যে অনুষ্ঠান সেটি সফল হবে, কারণ উনি হেন জায়গা নাই যেখানে উনি টাচ করেন নাই, যে কথাগুলি আপনাদেরকে বলেন নাই। আমার মনে হয় যে আপনারা ফুললি স্যাচুরেটেড ওনার বক্তব্য শুনে। অনেক ভালো বক্তব্য দিয়েছেন, অনেক প্রয়োজনীয়, উপযুক্ত এবং যেটি আপনাদের এই মুহূর্তে দরকার সেই বক্তব্যগুলো দিয়েছেন। আমি আসলে এত দীর্ঘ সময় নিব না। সম্মানিত উপস্থিতি, আমি বিদেশে যখন উচ্চশিক্ষা গ্রহণ করি, জাপানে ছিলাম হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে। তো পত্রিকায় আমার মনে পড়লো বসে, পত্রিকায় আমি একটা উৎসবের নাম শুনেছিলাম, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন। সেইটির নাম হচ্ছে বিজু উৎসব। এইটি পাহাড়ি অঞ্চলে যারা চাকমা বা অন্যান্য সম্প্রদায়, 3টা সম্প্রদায় সম্ভবত মিলে তাদের একটি উৎসব, নাম হচ্ছে বিজু উৎসব। সেই পাহাড় থেকে শুরু করে একদম উত্তরবঙ্গের সাঁওতালদের উৎসব। নানা উৎসবের দেশ আমাদের এই বাংলাদেশ। ইসলাম ধর্মে আমরা যারা মুসলিম, ইসলাম ধর্মাবলম্বী, আমরা ঈদুল আজহা উৎসব, ঈদুল ফিতর উৎসব, মহরমের উৎসব। আমরা যারা হিন্দু সম্প্রদায়, নানা বর্ণের, নানা সম্প্রদায়ের, নানা ধরনের লোক আমাদের এই দেশে, আমাদের দুর্গা উৎসব, কালী উৎসব, হাজারো উৎসবে আমাদের এই 12টি মাস কিন্তু আমরা আনন্দে কাটাই। এর মধ্যে নতুন একটি উৎসব যা বাংলাদেশের ইতিহাসে আজকে প্রথম আত্মপ্রকাশ করলো, তার নাম হলো টার্কি উৎসব। এই জন্য আমি কথা কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। যারা গাজীপুরের মানুষ এখানে যারা আছেন, দেখেন আজকের এই পড়ন্ত একটা বিকাল, এই যে জায়গাটা, আমি পোল্ট্রি সায়েন্সের লোক, পোল্ট্রি বিজ্ঞানের লোক, বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করি। আমি কোনো সাহিত্যিক নই, কোনো গীতিকার নই, কোনো গল্পকার নই, কিন্তু আপনারাও নন, হয়তো একদম থাকতে পারেন এর মধ্যে। আপনারা দেখেন এই পরিবেশটা, এই যে একটা সবুজ ঘেরা জায়গা, শীতের পড়ন্ত একটা বিকাল, দুপুরে আমার ধারণা এখানে 90% মানুষই খান নাই। সেই টার্কির মাংস দিয়ে একটু বুড়ি ভোজের মতো চাইনিজ ভেজিটেবল দিয়ে খাওয়া। গাজীপুরের এই মাটিতে সাহিত্য আছেন বাংলা সাহিত্যের একজন দিকপাল, বাংলা সাহিত্যের পাঞ্জেরি, যার হাত ধরে আমাদের এই সাহিত্য একটি দিগন্তের একটি উচ্চ সীমানায় পৌঁছেছেন। হুমায়ুন আহমেদ স্যারের কথা বলছি। উনি যদি জীবিত থাকতেন আর আজকের এই টার্কি উৎসবে যদি উনি পার্টিসিপেট করতেন, আমার দৃঢ় বিশ্বাস উনি হয়তো একটা উপন্যাস লিখে ফেলতেন, অথবা আগামীকাল পত্রিকায় একটা সুন্দর একটি আর্টিকেল উনি লিখতেন টার্কি উৎসব নিয়ে। আমি তার হুমায়ুন আহমেদ স্যারের মতো দু কথা লিখতে পারবো না, কিন্তু অনুভূতিটা আমার ওই রকম মনের মধ্যে হচ্ছে যে আজকের এই উৎসবটা লিখে। তো এই কারণে আমি ধন্যবাদ জানাই, অবশ্যই কৃতজ্ঞতা জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে, আমার প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, আয়োজক গোষ্ঠী, যারা উদ্যোক্তা। আপনারা এখানে দাঁড়িয়ে বলছেন আমার খামার আছে, আমি খামারি, আমারও খামার আছে। আমি পোল্ট্রি বিজ্ঞান বিভাগের
প্রফেসর, সেই পরিচয়ের বাইরে গিয়ে আমি বলতে পারি আমি একজন খামারি। তো সেই জায়গা থেকে আমি যদি আরেকটু স্মৃতিচারণ করি অতীতের দিকে, আমরা যখন ছোট ছিলাম, খুব যখন প্রাথমিক স্কুলে পড়াশোনা করেছি, আপনারাও করেছেন, তখন একটি গল্প ছিল। সেই গল্পের নায়ক ছিল গনি মিয়া। গনি মিয়া একজন গরিব কৃষক। গল্পের শুরু এরকম, তার একজোড়া হালের বলদ ছিল, ডট 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 গল্প। তো যখন আমি এই গনি মিয়ার নাম শুনি, তখন আমার চোখের সামনে একজন কৃষকের দৃশ্য চেহারা ভেসে ওঠে। তার পরনে লুঙ্গি থাকবে, মাথায় একটা মাথল থাকবে, তার গায়ে একটা ছেঁড়া গেঞ্জি থাকবে। এই দৃশ্যটা হয়তো একটা কলকি হাতে থাকবে, গনি মিয়া। সেই যে আমার বয়স কিন্তু বেশি হয় নাই, সেই যে গনি মিয়া কৃষক, আর আজকে এখানে দাঁড়িয়ে যারা বলছেন আমি খামারি, সেই কৃষক অনেক তফাৎ, অনেক আকাশ পাতাল, গল্প অফ ডিফারেন্স এই কৃষকের মধ্যে। অতীতের কৃষক, আজকের এই কৃষক। আজকের কৃষক কিন্তু আর সেই অতীতের কৃষক নয়। আজকের কৃষক কিন্তু প্যান্ট কোট স্যুট পরা। তো এই কথাটা বলার উদ্দেশ্য, আমি সব কিছুর ঊর্ধ্বে থেকে, সব রাজনৈতিক দল মত আদর্শের ঊর্ধ্বে থেকে বলছি, আমাদের এই দেশ বাংলাদেশ, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে তরতর করে সামনের দিকে। আমরা যারা আজকে সমবেত হয়েছি, তারা কিন্তু সেই যুদ্ধের সামিল, সেই যুদ্ধের যোদ্ধা। আমরা এই দেশকে, যে দেশ স্বাধীন করার জন্য হাজারো শহীদ তাদের রক্ত দিয়ে গেছেন, সেই দেশকে সামনে নিয়ে যাব কিভাবে, সেই জন্যই কিন্তু আজকে আমরা ক্ষুদ্র একটি প্রয়াস, সেই প্রয়াস দিয়ে আমরা সামিল করছি। শুধুজন আমি নাম মনে করতে পারবো না, তবে আমার মনে হচ্ছে আমি কখনো কোথাও বা পড়েছি একজন চাইনিজ দার্শনিকের কথা। উনি বলেছিলেন, ওনার মানে বিষয়টি এরকম ছিল যে আপনি যদি কোনো ফসল রোপণ করেন, 1 বছর সেই ফসলের ফল আপনি ভোগ করতে পারবেন। আপনি যদি কোনো বৃক্ষ রোপণ করেন, তাহলে 10 বছর সেই বৃক্ষের থেকে আপনি ফল পাবেন। আপনি যদি একটি মেধাবী জাতি তৈরি করেন, একটি শিক্ষা দীক্ষায় অগ্রসর সুশিক্ষিত মেধাসম্পন্ন একটি জাতি তৈরি করেন, তাহলে 100 বছর আপনি সেই জাতি থেকে আপনি ফল পাবেন। তো আজকে আমার মনে পড়লো সেই দার্শনিকের কথা। মেধাবী জাতি কি করে হবে, কোথা থেকে আপনি মেধাবী জাতি পাবেন, এই প্রশ্ন যদি আপনি করেন নিজেকে, আর প্রশ্ন করতে করতে যদি আপনি বাজারে যান সদা করতে, সবজি কিনতে, মাছ কিনতে, মাংস কিনতে, ফল কিনতে, যেখানেই যান, আপনার মনের মধ্যে আপনার অজান্তেই কিন্তু একটা ধান করে একটা বাড়ি পাবে, যে ফলটা কিনলাম এই ফলটা আবার ফরমালিন দেওয়া নাই তো, যে আমি শিম বা টমেটো কিনলাম, ফুলকপি কিনলাম, সেই ফুলকপির উপরে যথেষ্ট পরিমাণ ইনসেকটিসাইড অথবা কোনো কেমিক্যাল অ্যাপ্লাই করা নয় তো। যে ব্রয়লারের মাংস আমি কিনতে গেলাম, আমি ফেসবুকে দেখে খুবই মর্মাহত হব নাকি আনন্দিত হব? যারা সায়েন্স বোঝেন, আমার বড় ভাই ডাক্তার রেজাউল করিম ভাই, উনি তো বুঝবেনই, আমার কিছু এমএস এর ছাত্র আছে, তারাও আপনারাও বুঝবেন। আজকালকার সমাজে এই ব্রয়লার শিল্পের এফসিআর নাকি 1.3, অর্থাৎ কিনা 1 কেজি 300 গ্রাম খাবার খাওয়ালে আপনি 1 কেজি ব্রয়লার ওজন করতে পারবেন। আমি জানি না, উপরালাই জানে, আর যারা খাদ্য তৈরি করে তারাই জানে এই খাদ্যের মধ্যে কি মিরাকাল আছে, যা দিয়ে 1 কেজি 300 গ্রাম খাবার দিয়ে 1 কেজি মাংস হবে। তো এই হাজারো প্রশ্ন আমার মনের মধ্যে কিন্তু আকুলি বিকুলি করে, সেই মানে কবিতার মধ্যে দিচ্ছে না কেউ জবাব তার। তো সেই হাজারো প্রশ্নের মাঝখানে দাঁড়িয়ে আমরা, আপনারা যারা এই উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং তাদের জন্য আমার দোয়া থাকবে সামনের দিনগুলো যাতে আপনাদের যে লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আপনারা এগোচ্ছেন, আমি কিছু কিছু জানি, সেই উদ্দেশ্য আপনাদের সফল হয়। তবে সেই উদ্দেশ্যের মধ্যে আমি বলবো, কোনোভাবেই যেন এটি না হয় আমি একজন ভোক্তা হিসাবে টার্কির মাংস
এক ভাই বলে গেছেন 10 কেজি 12 কেজি, আমি মুরগির সঙ্গে তুলনা করতে চাই না, আমিও চাই না এটি খাসির সঙ্গে তুলনা করা যাবে। আমি এই স্বপ্ন দেখি এখন থেকে 10 বছর পর, 5 বছর পর কোনো একজন বুচার মানে যিনি এইগুলি বাংলায় কি বলে জানো, কসাই, কোন একজন কসাই, উনি খাসি বাদ দিয়ে 2টো টার্কি জবাই করে ঝুলায় রেখে দিছে। আপনি 1 কেজি চাইলে 1 কেজি মাংস নেবেন, পাবেন, আপনি চাইলে 2 কেজি মাংস কিনতে পাবেন। আমি এই দৃশ্য দেখতে চাই। সাথে সাথে যারা আপনারা উদ্যোক্তা তাদের কাছে অনুরোধ করতে চাই, ওই 2 কেজি মাংস কেনার সময় আমি যাতে আমার মনের মধ্যে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব, কোন রকম মনের মধ্যে প্রশ্ন, কোন রকম সংশয় যাতে না থাকে, আমি এই টার্কির মাংস কিন্তু নিরাপদ মাংস, এই মাংস কোয়ালিটি সম্পন্ন মাংস, এই মাংস সবকিছু অবজেকশনেবল, সবকিছু আইটেম থেকে একদম সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটি মাংস, সেইটি এনশিওর করার দায়িত্ব আপনাদের। তো এই কথাগুলো আমি প্রারম্ভিকভাবে বলতে চাইছিলাম। এখন যদি আমি সুনির্দিষ্ট করে আমার কিছু অভিজ্ঞতা হয়েছে টার্কি পালন সম্পর্কে, আমি গবেষণা করি, আমার ছাত্র সেখানে নিযুক্ত আছেন। আমি বিভিন্ন জায়গায় আমি বলতে আজকে বলার একটা সুন্দর প্ল্যাটফর্ম বটে, আমি বলে আনন্দিত হব। এইটা আপনারা জেনেও আনন্দিত হবেন যে প্রতিক্ষণ প্রতি মুহূর্ত বাংলাদেশের নানা প্রান্ত থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে, সিলেট থেকে বরিশাল পর্যন্ত প্রতিক্ষণ প্রতি মুহূর্ত আমাকে ফোন করে আপনাদের মতো খামারি ভাই, টার্কির বাচ্চা কোথায় পাবো, কিভাবে টার্কি পালন করা সম্ভব, কতটা পাখি দিয়ে শুরু করলে আমার খামারটা সুন্দর হবে, কিভাবে আমি একটি ঘর তৈরি করব, খাদ্যটা কি, খাদ্যটা দেব, রোগ বালাই হবে কিনা, ব্যবসাটা তৈরি করলে ব্যবসার সফলতা আসবে কিনা, যেহেতু এটি একটু স্পেশাল টাইম, একটু ভিন্নধর্মী আঙ্গিক বিধায় আজকালকার সমাজে বেশিরভাগ উদ্যোক্তা কিন্তু এইটার প্রতি আগ্রহ দেখাচ্ছে খামার করার জন্য। সমস্যা, অন্তহীন সমস্যা আমি ফেস করি এবং আমি আপনাদের সঙ্গে আনন্দের সঙ্গে শেয়ার করি যে আমি প্রত্যেকটা খামারি ভাই যারা আমাকে ফোন করে, আমি আনন্দের সাথে ফোনটা রিসিভ করি। যেহেতু আমি শিক্ষক, আমি একটু গবেষণাও করি আমার কাজের ফাঁকে, অথবা আমি ক্লাসের বাইরে গেলে মিস কলটা আমি আবার রেসপন্স করি হেল্প করার জন্য। প্রবলেমগুলোর মধ্যে প্রথম প্রবলেম হলো একটি বাচ্চার দাম 1200 থেকে 1300 টাকা। এইটি যখন একজন খামারি ভাই জিজ্ঞেস করে শুনেন, প্রথমেই ধাক্কা খেয়ে যান। একটি বাচ্চা 1300 টাকা দিয়ে কিনব, খামার করব, এটি তো ওনার জন্য কঠিন। 50টি বাচ্চা দেয় শুরু করলে বাচ্চার খরচ 60,000 টাকা হয়। একটা ঘর তৈরি করতে হবে, তার জন্য খাদ্য লাগবে, কিছু ওষুধপত্র লাগবে, কিছু অন্যান্য লিটার ম্যানেজমেন্ট, ভ্যাকসিনেশন, কিছু তো আনুষঙ্গিক খরচ আছে। তো সেইটি কিন্তু কৃষকরা, এটি প্রথমে কৃষক ভাইরা ধাক্কা খায়। আমি পার্সোনালি মনে করি এখন পর্যন্ত আমাদের ঠিক ওই রকম প্রেক্ষাপট নাই বা ওই রকম কোন সিচুয়েশন নাই যার কারণে একটি বাচ্চার দাম 1200 টাকা হতে হবে, আমি এটা মনে করি না। কিন্তু প্রবলেমটা হইল যেহেতু মনোপলি আমার কাছে শুধু আছে, আমাদের এই 5 জনের কাছে আছে, আপনাদের কারোর কাছে নাই। সুতরাং আমি যে দামটা বলবো সেইটাই আপনাকে মানে মেনে নিতে হবে, সেটা নিয়েই আপনাকে কিনতে হবে। আপনি কিনলে কিনবেন, না কিনলে না কিনবেন, এটি আপনার ব্যাপার। কিন্তু আমার কাছে দাম 1200 টাকা। আমি আমার যতটুকু হিসাব নিকাশ, ক্যালকুলেশন, গবেষণা যতটুকু হয়েছে, আমি মনে করি না এই বাচ্চা 1200 টাকা দাম হওয়া উচিত। যদিও আমাদের দেশে যেটি বর্তমানে টার্কি পাখি, আরেকটা কথা এই প্রাসঙ্গিক বলে রাখি, আজকের পর থেকে যারা এখানে পার্টিসিপেন্ট আছেন, দয়া করে কেউ টার্কিকে মুরগি নামে ডাকবেন না। ইটস এ রং টার্মিনোলজি। টার্কি একটি পাখি, মুরগিও একটা পাখি, কোয়েল একটা পাখি, কবুতরও একটা পাখি। সুতরাং আপনি যখন টার্কি মুরগি বলবেন, আপনি টার্কিও বললেন, মুরগিও বললেন, দুটো একসাথে বললেন। আমাদের অনেক শিক্ষিত মানুষ, অনেক গবেষক, অনেক উচ্চ পর্যায়ের লোকে এই মিস্টেক গুলো করতেছে, আপনারা করবেন না।
টার্কি পাখি বলবেন। সংগঠনের নাম টার্কি বার্ডস, বাংলাদেশ টার্কি বার্ডস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, সেটি রাইট টার্ম। টার্কি বার্ডস, টার্কি পাখি এটি। সুতরাং টার্কি মুরগি কখনো বলবেন না। সেকেন্ডলি, একটি প্রশ্ন এখানে আসছে, পোল্ট্রি। পোল্ট্রির ডেফিনেশন আমি বলবো না। পোল্ট্রির মধ্যে মোট 11টি প্রজাতি আছে পাখি, তার মধ্যে টার্কি অন্তর্ভুক্ত অলরেডি। আমাদের দেশে নাই, আগে ছিল না, বিধায় এইটি আমাদের ওইভাবে আমরা বিবেচনায় নিই না, আমরা গুরুত্ব দিই না। বিএলএস বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলেন, অথবা বিএলআরআই বলেন, যেহেতু আমরা ওইভাবে এটি গবেষণা করা ওইভাবে আমরা করি না, বিধায় আপাত দৃষ্টিতে আমাদের আপনাদের মনের মধ্যে থাকতে পারে একটি সংশয় যে টার্কি পোল্ট্রি কিনা। টার্কি ভেরি মাছ পোল্ট্রি। 11টি প্রজাতি হাঁস, মুরগি, কোয়েল, কবুতর, রাজহাঁস থেকে শুরু করে, তিতির থেকে শুরু করে ময়ূর, টার্কি অনুরূপ একটি পোল্ট্রি। সব নতুন করে এটি ডিফাইন করা, নতুন করে এটি অন্তর্ভুক্তির কোনো প্রয়োজন নাই। এটি ভেরি মাছ পার্ট অফ পোল্ট্রি। এখন আসেন আসল যে কথাটাই বলি। একটি টার্কির বাচ্চা আপনার 1200 টাকা দাম হওয়া উচিত না। একটি টার্কি পাখি বছরে আমাদের দেশে, যেহেতু এটি ছিল না, এটি নতুন ভাবে আমাদের দেশে এসছে, সম্ভবত প্রতিবেশী দেশ থেকে আসছে আমার জানা মতে। একজন শুধু কৃষক, যিনি সিলেটের বাড়ি, আমি যতটুকু জেনেছি, উনি লন্ডন থেকে, উনি থাকতেন লন্ডনে, এমএন টার্কি ফার্ম, জনাব আব্দুল মতিন সম্ভবত ওনার নাম। উনি কিছু ডিম লন্ডন থেকে উনি নিয়ে আসছেন, নিয়ে এসে উনি সেখানে এইটি ডিম ফুটে বাচ্চা থেকে সেটা উনি উৎপাদন করেন, উনি বিপণন করেন সিলেটে। ওই খামারটি ছাড়া বাংলাদেশের যে সমস্ত টার্কির খামার আছে, টার্কি পাখি আছে, সবগুলোই, এটি আমার ধারণা, এইটি পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে আসছে। সুতরাং এইটির যে প্রকৃত ব্রিড ভ্যারাইটি, তাই এইটি সুনির্দিষ্ট করে এখনো আমরা বলতে পারছি না। তবে শরীরের রং দেখে, বডির সাইজ দেখে আমরা হয়তো, আপনারা হয়তো এগুলো বিভিন্ন নামের, ব্ল্যাক, হোয়াইট, ব্রড ব্রেস্টেড ব্ল্যাক, ব্রড ব্রেস্টেড হোয়াইট, ব্রোঞ্জ, বিভিন্ন নামে ডাকছেন। তো এই পাখিগুলো আমার যতটুকু অভিজ্ঞতা এবং আপনাদের কাছ থেকে শোনা, বছরে মোটামুটি 100টি করে গড়ে ডিম দেয় একটি ফিমেল। এক বছরে অন অ্যান অ্যাভারেজ 100টি ডিম দেয়। যদি 100টি ডিম দেয় এবং 100টি ডিম দেয় অন অ্যান অ্যাভারেজ, এটি বেশ কম হতে পারে। অনেকের ভালো অভিজ্ঞতা আছে, অনেকের খারাপ অভিজ্ঞতা আছে। আপনাদের ভাষায় যদি সেইটি 50% হ্যাচাবিলিটি হয় বা 60% হ্যাচাবিলিটি হয়, সেই ক্ষেত্রে 100 ডিম থেকে যদি 50টা বাচ্চাও আপনি পান, 50টা বাচ্চা তো 50,000 টাকা আপনার বিক্রি করার প্রয়োজন নাই। আপনি যদি সেটি 300 টাকাও বিক্রি করেন, তাহলে তো সে 50টা বাচ্চা থেকে আপনি যে অর্থ উপার্জন করবেন, তা দিয়েও কিন্তু আপনার মুনাফা, বেনিফিট থাকবে। সেক্ষেত্রে আপনি 1200 টাকা যখন দামটা নিচ্ছেন, আমার আপনাদের মতো খামারিরা নিচ্ছেন, এইটি সঠিক নয় বলে আমার কাছে প্রতীয়মান। এবং আজকে যারা উদ্যোক্তা, এই বাংলাদেশ টার্কি বার্ডস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনারা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এইটি সুনির্দিষ্ট করবেন, টার্কির বাচ্চার দাম কখনোই এইভাবে যদি থেকে যায়, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনারা এগোচ্ছেন, আমরা এদেশের দারিদ্র্য বিমোচন করতে চাই। আমরা যারা সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ, এই 5 জোড়া 10 জোড়া টার্কি পালন করে আমরা স্বাবলম্বী হতে চাই, দারিদ্র্য বিমোচন করতে চাই। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য কখনোই কোনোদিনই অর্জন হবে না, আপনারা অর্জন করতে পারবেন না। কারণ 1200 টাকা বাচ্চার দাম থাকলে যাদের জন্য এই খামার তৈরি করা, তারা কিন্তু এই বাচ্চা কিনতে পারবে না। সো এই বিষয়টি আপনারা আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে অন্যতম একটি বিষয় নেবেন, কিভাবে টার্কির বাচ্চার দাম কমানো যায়, এটি আমার অনুরোধ থাকবে। সেকেন্ডলি, যে কথা আমি বলছিলাম যে টার্কির পালনের ক্ষেত্রে আমি যেটা আমার ভিউ আপনাদের শেয়ার করব, সেটি হলো কমপ্লিটলি ঘরের মধ্যে কনফাইন্ড রেখে, ওই মানে
বাজারের রেডি ফিড, যার মধ্যে কি আছে আমরা জানি না, সেই ফিড দিয়ে পালন করাটা প্রয়োজন নাই বলে আমি মনে করি। এইখানে আপনাদের পিছন দিকে দুটো টার্কি পাখি ঘুরে বেড়াচ্ছে, দেখেন তারা কিন্তু ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, পাতা খাচ্ছে, শাকসবজি সবকিছু কুড়িয়ে খাচ্ছে। এই দৃশ্য আমি দেখতে চাই বাংলাদেশে, এবং বলতে চাই মিডিয়াতে, সর্বস্তরে, টেলিভিশনে, সব জায়গাতে বাংলাদেশে যে টার্কি উৎপাদন হচ্ছে সেইটি সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ঘাস, লতা পাতা, সবজি এগুলো খাইয়ে, পোকামাকড় খাইয়ে, এবং কৃষক ভাইয়েরা তাদের বাড়িতে গম, ভুট্টা, ঝিনুকের গুঁড়া মিশ্রিত করে এইভাবে খাবার দিয়ে তারা উৎপাদন করছে। এইটি আমি দৃঢ়তার সাথে মিডিয়াতে বলতে চাই। যদি আপনারা আপনাদের নৈতিকতার জায়গা থেকে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যের জায়গা থেকে সেখানে সঠিক থাকেন, অবশ্য বলে রাখা ভালো, যদি এখানে 50 কোটি টাকা, 100 কোটি টাকা নিয়ে কোন উদ্যোক্তা ঢুকে পড়েন, উনি কিন্তু কতটুকু ঘাস খেলো, কতটুকু পোকা খেলো, হি অর শি ডাজ নট ক্যালকুলেট এট অল। উনি হিসাব করবেন না, ওনার হিসাব একদম পরিষ্কার কম্পিউটারে, কতটুকু খাবার দিব, দ্রুত কতটুকু ওজন বৃদ্ধি হবে। দেন স্টোরি উইল বি ডিফারেন্ট। তখন কিন্তু আপনার আমার গল্প অন্যভাবে লেখা হবে। আমি ফরচুনেটলি অর আনফরচুনেটলি ওই টাইপের উদ্যোক্তাদের সহযোগিতা করতে চাই না, কখনো করবো না। আমি দেখতে চাই না যে টার্কির মাংস নিয়ে মানুষের মনে, ভোক্তার মনে, যারা খাবেন তাদের মনে আবারও কোনো সংশয় তৈরি হোক। আমি দেখতে চাই বাংলাদেশে দেশি মুরগি যেভাবে পালন হচ্ছে, টার্কি পাখি ঠিক সেইভাবেই পালন করা হবে। এইটি আমি দেখতে চাই। সবকিছু ছাপিয়ে আমার আপনার জন্য, যারা এই পাখি পালন করি, তাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের খবরটা হলো আপনাদের আমাদের অজান্তেই যেটি ঘটে গেছে, সেটি হচ্ছে আমাদের সায়েন্সের ভাষায়, বিজ্ঞানের ভাষায় আমরা বলি অ্যাডাপ্টিবিলিটি, পরিবেশের সাথে খাপ খাওয়ানো। যেটি না হলে আজকে আমরা এই অ্যাসোসিয়েশন করতে পারতাম না, যেটি না হলে টার্কির ইতিহাস এভাবে লেখা হতো না। আমি জানি না আরো 10 বছর, 15 বছর, 20 বছর পর কি ঘটবে বাংলাদেশে, এই টার্কির ভবিষ্যৎ। কিন্তু এখন পর্যন্ত যেটি সবচেয়ে বড় আমাদের আশার খবর, আনন্দের খবর, সেইটি হলো এই পাখিটি আমাদের অতিথি, আমাদের বলবো যে সবচেয়ে মূল্যবান অতিথি আমাদের এই বাংলাদেশের পরিবেশে খুব সুন্দরভাবে খাপ খাইয়ে নিতে পেরেছে। এইটি আমাদের জন্য আনন্দের সুখবর একটি। এখন আসি রোগবালাই সম্পর্কে। আমাদের শ্রদ্ধেয় ডক্টর রেজাউল করিম ভাই বলেছেন যথেষ্ট। আমি যদি একটু সংক্ষেপে সামারাইজ করি টার্কি, আমার অভিজ্ঞতা থেকে টার্কি পাখির রোগবালাই সম্পর্কে বলি, এইটি আমাদের আধুনিক যে ব্রয়লার, আধুনিক যে লেয়ার, এদের মতো এত বেশি রোগ বালাইয়ের প্রতি সাসেপ্টেবল না, এত বেশি রোগ বালাইয়ের প্রতি স্পর্শকাতর না। এদের চাইতে একটু রোগ বালাই আরো বেশি তারা প্রতিরোধ করতে পারে। কিন্তু আমাদের যে দেশি মুরগি আছে, তিতির পাখি আছে, এই পর্যায়ে কিন্তু এদের রোগ বালাই প্রতিরোধ করার ক্ষমতা নাই। সুতরাং টার্কি পাখির রোগ বালাই যদি বলি, দেশি মুরগির চাইতে একটুখানি তাদের রোগ বালাই হওয়ার প্রবণতা বেশি, কিন্তু ব্রয়লার এবং লেয়ারের চাইতে যথেষ্ট পরিমাণ তাদের শক্ত। আমাদের শ্রদ্ধেয় ডক্টর রেজাউল করিম মিয়া ভাই যেটি বলেছেন, রোগ বালাইয়ের মধ্যে মেনলি যেটি হচ্ছে ইনফেকশাস কোরাইজা, এবং এটি দু একজন খামারি ভাই অভিজ্ঞতা থেকে বলেছেন এটি ব্রুডিং এর জন্য। ব্রুডিং ভালোভাবে না হলে কিন্তু চোখ ফুলে যাচ্ছে, চোখ দিয়ে পানি ঝরছে, অথবা গলার মধ্যে খক খক শব্দ হচ্ছে, এইটি কিন্তু ব্রুডিং এর দুর্বলতা, শীতকালে বিশেষ করে। যেহেতু আপনারা দেখেন যে টার্কির মাথার এইখান থেকে শুরু করে পুরোটা অংশ খোলা, মাংসালো, ওপেন। আপনি যদি তিতির দেখেন অথবা দেশি মুরগি দেখেন, তাহলে মাথার খুব সামান্য একটু অংশ, ঝুঁটিটা শুধু ওপেন। টার্কির কিন্তু বিরাট একটা অংশ খোলা। যেহেতু খোলা, এই জন্য ওই পক্সের যে একটি জীবাণু যেটি, সেইটি মুহূর্তের মধ্যে বাতাসে উড়ে গিয়ে ওইখানে পরে পক্স হয়। পক্স রোগটা টার্কিতে ব্যাপক হচ্ছে। এর জন্য
আপনি যদি টিকা দেন, ফাউল পক্স আমাদের ভ্যাকসিন আছে, এই ভ্যাকসিনটা দেন, আপনার খামারে কখনো পক্স হবে না। সেকেন্ডলি যেটি হচ্ছে, আপনি যেহেতু পাখিটা ছেড়ে দিচ্ছেন, মাঠে খুঁটে খুঁটে খাচ্ছে ঘাস, লতা পাতা, পোকামাকড়, অথবা আপনি মাঠ থেকে ঘাস কেটে খাওয়াচ্ছেন, এই ঘাসের মধ্যে হরেক রকমের ইকোলাই ব্যাকটেরিয়া সহ অন্যান্য জীবাণু আর এই পুরো পরিপাক তন্ত্রের মধ্যে ঢুকে বাসা বাঁধছে। সুতরাং সেখানে এন্টারাইটিস বলে একটি রোগ আছে, যেটি পরিপাক তন্ত্রের ক্ষতের তৈরি করে। এটিও কিন্তু যখন ব্যাপক হয় তখন পাখির মৃত্যুর কারণ হয়। আর সবকিছু ছাপিয়ে যেটি আমাদের বড় রোগ প্রাদুর্ভাব, সেটি হচ্ছে রানীক্ষেত। এইটি আমাদের যথেষ্ট পরিমাণ আছে টার্কিতে। এবং আমাদের বড় ভাই উনি এখানে যথেষ্ট, উনি যেহেতু ভ্যাকসিন তৈরি করেন, উনি ডাক্তার, উনি ট্রিটমেন্টের বিষয়টা ভালো জানেন। উনি বলেছেন আপনারা টার্কির একটি ভ্যাকসিনেশন শিডিউল তৈরি করে দিলে আপনার পাখিতে কোনো রকম রোগ বালাই হবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। ব্যক্তিগতভাবে আমি 50টা পাখি নিয়ে গবেষণা করি, এগুলি 5-6 মাস, 5.5 মাসের মতো বয়স হয়েছে। আমার একটি পাখি মারা গেছে, সেটা অবশ্য অ্যাক্সিডেন্ট, রোগে না। এবং প্রত্যেকটা পাখি, খুব বেশি ভ্যাকসিন দেওয়া হয় নাই, BCRDB 2টো, একটি ফাউল পক্স আর একটি হচ্ছে এই রানীক্ষেতের পরে, আর কোনো ভ্যাকসিন আমি দিই না। এবং পাখিগুলো সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে ঘুরে ঘুরে তারা ঘাস লতা পাতা খায়, সুস্থ আছে, সুন্দর আছে, এবং তাদের ওজন সবকিছুই ভালো। সো আমি বলবো যে আপনারা শুধুমাত্র ওই ভ্যাকসিন বেশি না, সামান্য ভ্যাকসিন একটা শিডিউল তৈরি করে আপনি যদি নিয়ম মাফিক দেন, তাহলে আপনাদের পাখির অসুখ হবে না। সেকেন্ডলি বলবো যে যেহেতু পাখিটা অনেক বড় সাইজ, 10 কেজি 12 কেজি ওজন, তাদের দেখবেন যে পায়খানা যখন করে অনেক বড় একটা ড্রপিংস কিন্তু, এবং যেহেতু বড় ড্রপিংস খাই বেশি, তাদের ড্রপিংসটা অনেক বেশি, কুইক লিটারটা নষ্ট হয়ে যায়। সো আপনি যদি যেমন ডাক্তার রেজাউল করিম ভাই বললেন, যদি আপনার ওই লিটারটা আপনি যদি ধারাবাহিকভাবে পরিষ্কার না করেন, অ্যাটলিস্ট 2 মাসের মধ্যে একবার তো বটেই, এটি আপনার পুরাতন লিটার ফেলে নতুন লিটার দিতে হবে। যদি না দেন, উনি যেমন বলেছেন যে অ্যামোনিয়া গ্যাসটা দ্রুত সেখানে হয় এবং পাখির জন্য ক্ষতির কারণ হয়। এরপরে আসি যেটি হলো সবচেয়ে বড় যে প্রবলেমটি হলো হ্যাচাবিলিটি। ডিম, একটা জিনিস সিম্পল খেয়াল করেন, ডিমটা আপনি মেশিনে বসাইলেন অথবা মুরগির পেটে নিচে দিলেন, এই ডিম থেকে বাচ্চাটা যদি ফুটে বের হয় তাহলে কিন্তু 1000 টাকার একটা নোট, আর যদি মারা যায় তাহলে 0, আপনার কোনো অর্থ নাই। সুতরাং আপনি 17টা ডিম বা 50টা ডিম যখন মেশিনে বসাবেন, আপনার স্বপ্ন 50টা বাচ্চা বেরোলেই 1000 টাকা 50টা নোট, আর যদি বের না হয় 1 টাকাও নাই। সো হ্যাচাবিলিটি একটি বিশেষ ব্যাপার, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যারা এই সাবজেক্ট করি, যারা এই সায়েন্স করি, আমরা জানি টার্কিতে কখনো প্রাকৃতিক ভাবে যে মেটিং, সেটি কিন্তু সম্ভব না। সারা পৃথিবীতে কোথাও এটি সম্ভব না, রিকমেন্ড করা হয় না। যেটি বাংলাদেশে হচ্ছে জোর জবরদস্তি করে হচ্ছে। পরিষ্কার ফিমেলটা 4 কেজি ওজন, মেলটা হচ্ছে আপনার 8 কেজি 10 কেজি ওজন। সুতরাং এই যে বডি ওয়েটের যে ডিফারেন্স, এই ডিফারেন্সের কারণেই ফিমেল মেটিং এ কমফোর্ট ফিল করে না, বিধায় তারা ওই মেটিং করতে চায় না। মেটিং যখন করতে চাইবে না, তখন তো আপনার ডিম ফাটাইল হবে না, নিষিক্ত হবে না। এ কারণে টার্কিতে কিন্তু সারা পৃথিবীতে এটি প্রেসক্রাইবড, এটি সায়েন্স, আপনাকে কৃত্রিম প্রজনন করতে হবে। মোরগ থেকে সিমেন্ট নিয়ে, টার্কি মেল থেকে সিমেন্ট নিয়ে সেটি ফিমেলে ঢুকায় দিতে হবে, এটি এআই করতে হবে। আমাদের বাংলাদেশে আমার জানা মতে কোথাও টার্কিতে কৃত্রিম প্রজনন করা হয় না। যদি কোথাও হয় আমাকে বললে আমি সেটা দেখব। তবে এখানে একটু শেয়ার করা ভালো, আমি যখন বিদেশে উচ্চতর ডিগ্রি নিই, আমার পিএইচডি ডিগ্রি অথবা পোস্ট ডক্টরাল স্টাডি, আমার রিসার্চের মূল বিষয় ছিল কৃত্রিম প্রজনন। সো আমি সাকসেসফুলি এই কাজটি করতে পারি। বাংলাদেশে অনেক বাণিজ্যিক পোল্ট্রি, বাণিজ্যিক চিকেন খামারিকে আমি হেল্প করেছি। আমাদের বিশ্ববিদ্যালয়েও কৃত্রিম প্রজনন করা হয়। আপনাদের যারা উদ্যোক্তা, আপনারা যদি কখনো সুযোগ হয়
এবং কখনো আমি সুযোগ করতে পারি, তাহলে টার্কিতে এই কৃত্রিম প্রজননের যে কৌশল, এটি খুব কঠিন বিষয় না, বাট ইট নিডস প্র্যাকটিস। আপনাকে দীর্ঘ 1-2 মাস এটা নিয়ে প্র্যাকটিস করলে আপনি নিজেও পারবেন, সবাই পারবেন। সেইটি আমি হয়তো সুযোগ পেলে দ্রুত, যাতে করে এই টেকনিকটা আপনারা শিখতে পারেন, আপনারা ওই ন্যাচারাল মিটিং যাতে আর করতে না হয়। যখন ন্যাচারাল মিটিং এ দুটো মেল পাখি পাশাপাশি রাখেন, প্রচন্ড তারা ফাইটিং করে, ঠুকরাঠুকরি করে, একজন আরেকজনকে ঘা করে দেয়, আহত করে। তো আপনি যখন কৃত্রিম প্রজনন করবেন, তখন একটি মেল একটি বাক্সে রাখবেন, একটি মেল একটি বাক্সে রাখবেন, একটি বক্সে রাখবেন। তার কাছ থেকে আপনি বীজ নেবেন, বীজ নিয়ে আপনি বীজটা ঢুকায় দেবেন। 15 দিন আপনার ওই ফিমেল কন্টিনিউয়াস নিষিক্ত ডিম দিবে। 15 দিন পর আবার ওই বীজটা দিতে হবে। সুতরাং প্রত্যেক দিন কিন্তু কৃত্রিম প্রজনন প্রত্যেক দিন করতে হবে এমন কিছু না। আপনি যদি একবার ওই বীজটা ঢুকায় দেন, 2 মাস পর্যন্ত ওই বীজ স্ত্রী পাখির যে প্রজনন তন্ত্র, সেখানে স্পার্ম গুলো জীবিত থাকবে, সুস্থ থাকবে এবং প্রতিদিন ডিমকে নিষিক্ত করবে। তো আমরা 2 মাস সময় নিই না, মোটামুটি আমরা 15 দিন পর পর, রিস্ক পিরিয়ড অ্যাভয়েড করে 15 দিন পর পর আমরা কৃত্রিম প্রজনন করি। তো এটি আমার মনে হয় যে আপনারা যদি সামনে আগে আসেন, সেই ক্ষেত্রে আমরা দ্রুত এটি একটি পদ্ধতি বা একটি টেকনিক, আমি এটা আপনাদেরকে হেল্প করব। আপনারা নিজেদের পাখি নিজেরাই তখন কৃত্রিম প্রজনন করবেন। আমি শেষ করব, লম্বা হয়ে গেছে আমার কথা। আরেকটি হচ্ছে যে খাদ্য যদি পুষ্টি যদি সঠিক না হয়, তাহলে তো আপনার ডিম দিবে না। এখন টার্কির পুষ্টির বিষয়টা কি? কতটুকু প্রোটিন লাগবে টার্কিতে, কতটুকু এনার্জি লাগবে, কতটুকু ক্যালসিয়াম লাগবে, কতটুকু ফসফরাস লাগবে, বাচ্চা বয়সে কতটুকু, তারপর যখন গ্রোয়িং স্টেজ কতটুকু, ডিম পারবে যখন, তখন কতটুকু। আমি ডিম পাড়াবো না, আমি মানুষের জন্য টার্কির গ্রোথ করাবো। তার জন্য কোন ডায়েট, কোন খাদ্য প্রয়োজন। বাংলাদেশে যেহেতু শিল্পটি নতুন, আপনারাই শুরু করেছেন, বিধায় অদ্যাবধি বাংলাদেশে কোথাও এই টার্কির জন্য নির্দিষ্ট কোনো খাদ্য উৎপাদন হচ্ছে না। আমরা যে স্বাভাবিক যে পোল্ট্রি লেয়ার বা ব্রয়লারের খাবার, সেটি আমরা খাওয়াচ্ছি। কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখবেন, একটি মুরগির ওজন 2 কেজি, টার্কির ওজন হচ্ছে 12 কেজি। দুইটি আলাদা স্পেসিস, লক্ষ্য উদ্দেশ্য আলাদা। দুইটার খাবার তো পুষ্টি তো কখনোই একরকম হবে না, কোনোভাবেই হবে না। তো আমার ধারণা, এটা আমার দৃঢ় বিশ্বাস, আমি আস্থার সাথে বলছি, আপনাদের এই শিল্প আর 2 কদম, 2 স্টেপস ফরওয়ার্ড হলেই বাংলাদেশে কেউ না কেউ, কোনো না কোনো উদ্যোক্তা টার্কির খাদ্য উৎপাদন করে বাজারজাত করবে। এবং তখন আপনি যখন এই খাবার টার্কিতে দিবেন, তার যে রিকোয়ারমেন্ট শরীরের, সেইটি ফুলফিল হবে 100%। এখন কিন্তু আপনারা টাঙ্গাইল থেকে ফোন করছে একজন, সে বলছে, স্যার আমার টার্কিগুলো হঠাৎ করে সকালে ধপ করে পড়ে গেল, আর দাঁড়াতে পারল না, উঠতে পারল না। তো তার সমস্যাকে আপনি কি খাওয়াচ্ছেন? তো ওই ভদ্রমহিলা বলছেন, আপনি আসেন 10 কেজি ওইটি দেন, আপনার এই কচুরি পানা এবং ধানের পাশাপাশি আপনি একটু করে টার্কির খাবারটাও দেন, তাহলে আপনার দ্রুত এটি রিকভারি হবে। তো এই কথাগুলি বলে আমি বোধহয় এগুলি বলতে চাইছিলাম। সর্বোপরি একটি আমার কাছে সবচেয়ে যেটি আনন্দের, সেই কথাটাকে বলে আমি শেষ করব। আমার আনন্দ হচ্ছে এই যে টার্কি, এই যে কিছু আগে বলছিলাম যে গনি মিয়া একজন কৃষক, যেহেতু আমি সেন্ট্রালে থাকি, সামহাও আমার টেলিফোন নম্বর, আমার ইমেল অ্যাড্রেস, ইট হ্যাজ বিন ওয়েল সার্কুলেটেড টু মেনি অফ আওয়ার ফার্মার্স বলবো। এবং ফার্মার্স বলতে বলতে মনের মধ্যে একটা আনন্দ আমার উপলব্ধিতে আসছে, এই জন্যই যে এই ফার্মারদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল সাহেবও আছে কয়েকজন, যারা এই টার্কি পালন করেন। আমি নিজে হাতে খামার করে দিয়েছি। সচিবালয়ে বসেন সচিব মহোদয়, তিনি এই টার্কির খামার করেন। ব্যাংকের রিটায়ার্ড অফিসার,
এবং এখনো সেনাবাহিনীতে কর্মরত জিওসি, এনএসআই এর বড় বড় কর্মকর্তা, তারা এই জন্যই বললাম যে কৃষক খামার গণিমিয়া আর গণিমিয়া নাই। খামারিরা কোন পর্যায়ে গেছে পার্টিকুলারলি সুনির্দিষ্ট করে বললে এই টার্কি এবং তিতির পাখি যারা পালন করে তারা কিন্তু আজকে যারা উদ্যোক্তা, আপনারা মনে করার কোনো কারণ নাই, আপনারাই এখানে আছেন। সমাজের টপ টু বটম সব ক্লাসের মানুষ তারা কিন্তু আনন্দের সাথে, নট নেসেসারি সবাই কিন্তু মানে এই অর্থ উপার্জনের জন্য টার্কি পালন করছে, নট লাইক দ্যাট। অনেকে কিন্তু এইটি তাদের আনন্দের একটি জায়গা। পুরুষ পাখি যখন সুন্দর করে পেখম মেলে ময়ূরের মতো, অত্যন্ত সুন্দর দেখতে, লুক সো ফাইন। সুতরাং যারা এইরকম সমাজের এলিট ক্লাসের লোক, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তারা কিন্তু এইরকম চাকরি বাকরির পাশাপাশি একটি বাগান বাড়ি করে নিজের গ্রামের বাড়িতে একটুখানি জায়গায় 50টা 100টা টার্কি পাখি পালন করছে, তিতির পাখি পালন করছে। আমাদের আনন্দের জায়গা এখানে সমাজের সব শ্রেণী ক্লাসের, দরিদ্র থেকে শুরু করে উচ্চ শ্রেণীর লোকজনকে নিয়ে আমরা এই যুদ্ধে সামিল। আমি বিশ্বাস করি মন থেকে যে আমরা যে অগ্রযাত্রা আজকে গাজীপুরের এই জায়গায়, এই সুন্দর সবুজ চত্বরে শুরু হলো, সেই অগ্রযাত্রা সামনের দিকে আরো গতিশীল হবে, বেগবান হবে আমাদের লক্ষ্য, মহৎ উদ্দেশ্য। এই কথাটুকু বলেই আমি বক্তব্য শেষ করার আগেই আমার সামনে একটা টিম আছে, আমি পরিচয় করে দেই। আমার সাথে আছে মিসেস খাইরুন্নেসা লিলি, আমার ছাত্রী, সে বাংলাদেশে প্রথম তিতির পাখি নিয়ে গবেষণা করে, বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সালনা আপনাদের পাশে, সেখানে উনি শিক্ষকতা করেন। আমার 4 জন স্টুডেন্ট আছে এখানে, ইলা দাঁড়াও, ইলা আছে, তানজিনা, শামিম এবং বিপুল। আমরা আসছি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। থ্যাংক ইউ তোমাদেরকে। এবং আমি একটু এই কথাটুকু বলে শেষ করব, আমাদের মতো যারা বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, তাদের মধ্যে আমি একটু নিজেকে ব্যতিক্রমী বলে মনে করি এই জন্যই যে অনেক ক্ষেত্রে আমি আপনাদের মতো যারা অল্প কিছু পুঁজি নিয়ে কাজকর্ম করেন তাদের সাথে আমি আছি। এইখানে আমার মুনাফা বলতে এইটুকুই যে এইভাবে যদি আমরা এগোই তাহলে এই দেশ সামনের দিকে যাবে। ওই যে চীনা দার্শনিক বলেছেন জাতিকে মেধাবী করতে হবে, মেধাবী করতে গেলে আপনাকে নিরাপদ মাংস খেতে হবে, আপনাকে কোয়ালিটি সবজি খেতে হবে, কোয়ালিটি এগ্রিকালচারাল প্রোডাক্ট ফল খেতে হবে। আমরা অন্তত যারা এই যুদ্ধের সৈনিক, আমরা অন্তত একটি জায়গায় নিরাপদ মাংস, টার্কির মাংস এই দেশের জাতির জন্য এক টুকরা হলে তুলে দিতে পারবো, এই প্রত্যাশায় আমি আপনাদের সাথে এই যুদ্ধের একজন সৈনিক সামিল হয়েছি। আমাকে এখানে ডেকে এনে এখানে সম্মানিত করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।